কাল বরিশাল যাবেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনী জনসভায়। উচ্ছ্বসিত নেতাকর্মীরা, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি। কিশোরগঞ্জে চলছে জামায়াতের নির্বাচন সমাবেশ, অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহ, গাজীপুরে হবেও জনসভা। দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে প্রার্থী নির্বাচনে হিসাব করছেন নোয়াখালীর মানুষ। বিএনপি জামায়াত এনসিপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে 180 দিনে বাস্তবায়ন করতে হবে 84টি প্রস্তাব। নোট অফ ডিসেন্ট থাকা প্রস্তাব বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা। এবং ভারতের জন্য ট্রাম্পের বিশাল উপহার, 50% থেকে 18% নামল মার্কিন শুল্ক। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার যাচ্ছেন বরিশালে এবং তারেক রহমানের সেখানে যাওয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা। তার সফরকে সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত রিপোর্টে। প্রায় 2 দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার আসছেন বরিশালে। জনসমাবেশ সফল করতে নগরীর বেলস পার্কে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারেক রহমানের আগমনে উচ্ছ্বাস দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে। তার বক্তৃতায় বরিশালের কাঙ্ক্ষিত দাবি পূরণ হবে বলে আশা সবার। আমাদের নেতা দক্ষিণ বাংলা সফরে আসবেন। বিএনপি এবং ধানের শীষের সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস এবং গণজোয়ার তৈরি হয়েছে ইতিমধ্যেই। তারেক রহমানের আগমনে পুরো দক্ষিণাঞ্চল জুড়ে উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান বিএনপির নেতৃবৃন্দ। আমরা জেলায় জেলায় আমাদের মেসেজ পৌঁছে দিয়েছি যে 4 তারিখ সকাল 11টার মধ্যে আমাদের জনসভা শুরু হবে। চারিদিকে মাইকিং চলছে। তার এই আগমনের মধ্য দিয়ে পুরো বরিশালবাসী আনন্দে উচ্ছ্বাসিত। তিনি আসবেন, আমরা তাকে প্রাণ ভরে দেখব। এদিকে তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে বিভাগের 6টি জেলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন নেতারা। আমরা জেলা, মহানগর, বরিশাল, উত্তর, দক্ষিণ সহ টোটাল আমরা 8টি ইউনিট আমরা সমানভাবে কাজ করে যাচ্ছি। আমরা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মাঠ। আমরা আসলে জায়গা দিতে পারবো কিনা সেটা মাথায় রেখে কাজ করছি। বরিশালের এই জনসভায়ও আমরা ব্যাপক জনসমাগম প্রত্যাশা করি এবং আমাদের ধারণা তার মুখ থেকে আগামী দিনের দেশ গড়ার পরিকল্পনা জানার জন্যে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের বার্তায় নির্বাচনে দক্ষিণাঞ্চলের আসনগুলোতে ভালো ফল করবে বিএনপি। আর সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার কথা জানায় নগর পুলিশ। তারা 21টি আসনের জায়গাটায় তারা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে এবং অনেক ক্ষেত্রে তারা বিজয় সম্ভাবনাও দেখে নিয়ে আসতে পারবেন বলে আমাদের কাছে এটা মনে হয়। আমরা এই আগমন উপলক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা পুরো মেট্রো এলাকায় আমাদের পুলিশি নিরাপত্তা জোরদার করেছি। এর আগে 2003 সালের 23 এপ্রিল সবশেষ বরিশালে এসেছিলেন তারেক রহমান। সভা করেছিলেন বরিশাল জিলা স্কুলের মাঠে। আলী আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দর্শক, তারেক রহমানের জনসভার প্রস্তুতির খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। যুক্ত হচ্ছি। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জনসভার প্রস্তুতি কেমন দেখছেন এবং বরিশালের মানুষ আসলে কতটা উচ্ছ্বসিত এই জনসভাকে ঘিরে জানাবেন? একেবারে উৎসবের নগরীতে কিন্তু পরিণত হয়েছে বরিশাল অতসী, এবং আমরা দেখছি যে পুরো বরিশাল জুড়ে কিন্তু একটা সাজে রব, এবং পুরো বরিশালে যত বিএনপির নেতা কর্মীরা আছে তারা কিন্তু আনন্দ মিছিল করছে, নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে আসলে তারেক রহমানকে বরণ করে নেয়ার জন্য। আমার পিছনে যে এই মঞ্চটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আগামীকাল দুপুর 12টায় আসলে তারেক রহমান তার যে জনসভা
জনসভা, সেই জনসভায় কিন্তু বক্তৃতা দিবেন। এবং এখানে আমরা গতকাল সংবাদ সম্মেলন হয়েছে বিএনপির, সেখানে জানানো হয়েছে যে বিভাগের যে 6টি জেলায়, সেই 6টি জেলার 21টি আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী আছে তারা তো এখানে উপস্থিত থাকবেই। এর পাশাপাশি বরিশাল সহ লোকে লোকারণ্য হয়ে যাবে, কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কিন্তু এখানে সমাগম ঘটবে বলে কিন্তু জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং এরই মধ্যে আপনি দেখছেন যে শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে এই মঞ্চ তৈরির। এছাড়া আমরা জেনেছি যে আজ দুপুর 11টায় কিন্তু আসলে বরিশালে একটি আনন্দ মিছিল করা হবে। এছাড়া বিকেলে ছাত্র দলের যে সাবেক যিনি সাধারণ সম্পাদক আছে সাইদ মাহমুদ জুয়েল, তার পক্ষ থেকে আনন্দ মিছিল করা হবে। একের পর এক কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরো বরিশাল জুড়ে আসলে তারেক রহমানকে বরণ করে নিতে। এর পাশাপাশি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষও আশায় বুক বেঁধেছে। তারা এটা আশা করছে যে তারেক রহমান এখানে আসবে, বরিশালের উন্নয়নের নানা প্রতিশ্রুতি তিনি দিবেন এবং বেকারদের যে আসলে বেকারত্বের যে সমস্যা বা বরিশাল যে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে তার যে পরিকল্পনা সেগুলো তুলে ধরবে এবং এই বরিশালে যাতে বেকারত্ব দূর হয় সেই তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এমন কিন্তু নানা আশায় বুক বেঁধেছে কিন্তু তরুণরাও। আসলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে যে তারেক রহমান আসছে তার এই আশাকে কেন্দ্র করে আসলে এই নির্বাচনের পরিবেশ অনেকটাই ধানের শীষে পক্ষে যেতে পারে এমনটি মনে করছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও। তো বরিশালে এখন পুরো উৎসব চলছে, পুরো উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কাল তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বরিশালবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ বরিশালে জনসভায় যাচ্ছেন তারেক রহমান, সে বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কিশোরগঞ্জে চলছে জামায়াতের নির্বাচনী জনসভা। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকাল 9টা নাগাদ জনসভা শুরু হয়। এরই মধ্যে সমাবেশ স্থলে সমবেত হয়েছেন দলীয় নেতাকর্মীরা। নির্বাচন ঘিরে আমিরের দিকে নির্দেশনা শুনতে জড়ো হয়েছেন তারা। নেতাকর্মীরা বলছেন জামায়াত ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করছে। এদিকে সমাবেশ নিয়ে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এতে যোগ দিয়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। কিশোরগঞ্জ জনসভা শেষে ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। দর্শক, কিশোরগঞ্জে জামায়াত আমিরের জনসভা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন এবং আমিরের কাছ থেকে তারা আসলে কি বার্তা আশা করছেন এবং প্রস্তুতি আসলে কেমন জানাবেন? জি, ধন্যবাদ অতসী। আসলে আজ কিন্তু কিশোরগঞ্জের যে কটিয়াদী উপজেলার যে সরকারি কলেজ মাঠটি রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা এটি সকাল 9টায় কিন্তু এখানকার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। আর আমরা আজ কিন্তু কিশোরগঞ্জের ঘন কুয়াশায় কিন্তু আমরা সকালবেলা থেকে দেখতে পেয়েছি। ঘন কুয়াশাকে অপেক্ষা করেও এখানকার যে কিশোরগঞ্জ জেলার যে জামায়াতে ইসলামের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন সকাল থেকে কিন্তু এখানে ছোট ছোট মিছিল আকারে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমরা আসলে এখানে যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির, কেন্দ্রীয় আমির শফিকুর রহমান, তিনি কিন্তু এখানে বক্তব্য রাখার কিন্তু কথা রয়েছে। আর এখন যে স্থানীয় যেই
যে নেতাকর্মীরা তারা কিন্তু এখন বক্তব্য রাখছেন এবং 10:30 নাগাদ কিন্তু এখানকার যে প্রধান অতিথি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এখানে উপস্থিত হবেন বলে আসলে আমরা জানতে পেরেছি। তো আমরা আসলে এই সমাবেশকে ঘিরে যে এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তারা যেমনটি বলছেন যে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার কিন্তু জামায়াতে ইসলাম সরকার গঠন করবে এমন প্রত্যাশাই কিন্তু তারা করছেন এবং তারা আসলে যেটি জানিয়েছে যে আর একটু তথ্য জানিয়ে রাখি আপনাদের যে কিশোরগঞ্জে কিন্তু মোট 6টি আসন এবং এই 6টি আসনে কিন্তু 4টিতে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী রয়েছে এবং 2টি আসনে কিশোরগঞ্জ 1 এবং কিশোরগঞ্জ 6 এই 2টি আসনে কিন্তু যে 11 দলীয় যে জোট তাদের প্রার্থীরা কিন্তু এখানে কিন্তু নির্বাচনে অংশ নেবেন। তো সকাল তোফায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জে জামায়াত আমিরের জনসভার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কাইভমের প্রার্থিতার বৈধতা নিয়ে এনসিপির নাহিদের রিটে ঢাকা 11 আসনে 11 দলীয় নির্বাচনে ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। বিএনপির প্রার্থী এম এ কাইভমের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করেছেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। হাইকোর্টে চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আইনজীবী জহুরুল ইসলাম মুসা। এবার আইডিএলসি জনতার ভোট। নোয়াখালী এ জেলা যেন অবহেলার প্রতীক। প্রতি নির্বাচনেই আশ্বাস মেলে কিন্তু তার পূরণ হয় না। এবারের নির্বাচনে সেই চাওয়া পাওয়ার হিসাব মেলাতে চান এ জেলার মানুষ। 12 ফেব্রুয়ারির ভোটে তাই যোগ্য লোকদের খুঁজছেন এখানকার ভোটাররা। এখানে পুরনো দুর্গ উদ্ধার করতে মরিয়া বিএনপি। অস্তিত্ব জানান দিতে নিরবিচ্ছিন্ন প্রচারে ব্যস্ত জামায়াত এনসিপি। সহকর্মী খায়রুল আনাম রিফাতের তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা নোয়াখালী জাতীয় রাজনীতি এবং সংসদ নির্বাচনে বরাবরের মতো এবারও আলোচনার অন্যতম অনুষঙ্গ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর সব আসনে প্রচারণা এখন তুঙ্গে। 6টি আসনের 5টিতেই হেভিওয়েট প্রার্থী নিয়ে মাঠে নেমেছে বিএনপি। অন্যদিকে জামায়াত এনসিপিতেও রয়েছে কেন্দ্রীয় নেতাদের প্রার্থিতা। ভোটের মাঠে তৎপর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসও। মেঘনা ঘেঁষা এ জনপদে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙ্গন, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, শহরাঞ্চলের জলাবদ্ধতা আর চরাঞ্চলে অকেজো রাষ্ট্রীয় কাঠামো। দীর্ঘদিনের এ সমস্যার সমাধান এবারের ভোটে খুঁজছেন ভোটাররা। যারা দেশে উন্নয়ন করবে, রাস্তাঘাট করবে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে, শিক্ষা উন্নয়ন করবে, তাদেরকে আমরা ভোট দেব। মানুষ তাকে ভোট দিবে যে বন্যা কবল এরিয়া থেকে মানুষকে হেফাজত করতে পারবে। আমাদের দেশের মানুষ চায় যাদেরকে নির্বাচিত করবে তারা যেন আমাদের দেশে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ, স্থায়ী রূপ দেয় এবং সেভাবে মানুষ আকাঙ্ক্ষা করে। আমরা চাচ্ছি এই নির্বাচনে 2টা আসন, এই 2টা আসনে যেন আমাদেরকে পুলিশ পূর্ণাঙ্গ গার্ড দিয়ে এবং মানুষকে হয়রানিমূলক না করে মানুষকে যেন ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারে এবং ভোট কেন্দ্রে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে। বিএনপির প্রার্থীরা বলছেন সুযোগ পেলে পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ সকল সমস্যা সমাধান করা সম্ভব। অন্যদিকে জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা বলছেন সুযোগ পেলে তারাও সমস্যা নিরসনে কাজ করবেন। প্রত্যেকটা বাচ্চাকে পড়ালেখা করতে হবে, তার খাওয়ানো খাওয়ার ব্যবস্থা করবো, কাপড় খাওয়ার ব্যবস্থা করবো, বাচ্চাকে পড়ালেখা করতে হবে, 100% এডুকেট করতে হবে আমরা, এবং যে পাওয়ারটা তার নলেজ জ্ঞানটা বাড়বে। ইনশাল্লাহ 15 বছর পরে চারটির সোনামরি সারা বাংলাদেশে মডেল হবে আমি আশা করি ইনশাল্লাহ। আরও ব্যাপক শিল্পায়নের ব্যবস্থা করা, চৌমনির যানজট নিরসন করে চৌমনিকে একটি আধুনিক বাণিজ্যিক নগরে পরিণত করা, এটাই হলো আমাদের টার্গেট। বাংলাদেশটা যেন প্রগতির বাংলাদেশ থাকে, শান্তির বাংলাদেশ থাকে, গণতান্ত্রিক বাংলাদেশ থাকে। আমাদের কর্মের পরিবেশ, আমাদের ছেলে মেয়েরা যেন বিদেশে শান্তিতে পড়ালেখা করতে পারে, কর্মসংস্থান করতে পারে, এটাই হলো আমাদের মূল চাওয়া।
নোয়াখালীতে এবারের নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, বরং হয়ে উঠেছে আলোচনার রাজনীতি। জেলার 9টি উপজেলার 6টি আসনে এবার প্রার্থী 48 জন, মোট ভোটার 28,67,641 জন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই সনদ বাস্তবায়ন অনুষ্ঠিত হবে গণভোট। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে সংবিধান সংস্কার পরিষদ 180 দিন বা 6 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে করবে। 84টি ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে। এর মধ্যে কিছু প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, তা তুলে ধরছেন সহকর্মী সাদ আহমেদের রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার তৈরি করে জুলাই সনদ, যা পাশে দেয়া হয় গণভোট। তাই সংসদ নির্বাচনের পাশাপাশি এবার হাঁ অথবা নাতে রায় দিতে হবে জনগণকে। তবে জনমনে এখন প্রশ্ন, গণভোটে হাঁ জয়ী হলে তা বাস্তবায়ন হবে কিভাবে? সংসদ নির্বাচনে গণভোটে অন্তর্ভুক্ত করা হয় 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 47টি প্রস্তাবনা সাংবিধানিক এবং 37টি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথা রয়েছে। সরকার বলছে, গণভোট হাঁ জয় পেলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ 180 দিন বা 6 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে 84টি ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ বলতেন। সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে 2 দফা শপথ, যার মধ্যে একটিতে সংসদের প্রতিনিধি হিসেবে এবং অন্যটিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত প্রতিনিধিরা। সংসদের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন করতে হবে। বাজেট প্রণয়ন সহ নিয়মিত সব কার্যক্রম পরিচালনা করবে একই সংসদ। সেই সঙ্গে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী পাশাপাশি কাজ করবে সংবিধান সংস্কার পরিষদও, যা পরবর্তী 180 কর্মদিবসের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করবে। তবে সংসদ এবং বিদ্যমান সংবিধান বহাল রেখে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তা এবং এই সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হবে কিনা, এমন প্রশ্ন সামনে এনেছেন অনেকেই। সেই সঙ্গে গণভোটের 84টি সংস্কার প্রস্তাব থাকলেও এর মধ্যে কিছু প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সেগুলো বাস্তবায়ন নিয়েও থাকছে প্রশ্ন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 54 বছরেও বৈষম্য দূর হয়নি চা শ্রমিকদের। বারবার ন্যায্য মজুরির দাবি জানালেও এখনো অবজ্ঞা আর অবহেলায় রয়েছেন হবিগঞ্জের চা শ্রমিকরা। বিপ্লবের পর বিপ্লব হয়, দেশের শাসনে পরিবর্তন ঘটে, তবুও চা শ্রমিকদের কপালে জুটে না স্থায়ী বসবাসের জমি। ভোটের সময় আসলেই ভোট আদায়ে প্রার্থীরা দেন নানান প্রতিশ্রুতির ফুরছুরি। তবে এবার বুঝে শুনে ভোট দেবেন বলছেন শ্রমিকরা। সহকর্মী রায়হান আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির বাজারে এখনো দিনে 187 টাকা মজুরিতে কাজ করেন চা শ্রমিকরা। বারবার দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও দীর্ঘ 54 বছরেও জীবনমানের উন্নয়ন হয়নি চা শ্রমিকদের। চুনারুঘাট মাধবপুর 2 উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ 4 আসন। এ আসনে লড়ছেন বিএনপি জামাতের প্রার্থী সহ 9 জন। নির্বাচনে জয় পরাজয়ে এখানে বড় ফ্যাক্টর চা শ্রমিকদের ভোট। এ আসনে 22টি চা বাগানের শ্রমিকদের ভোট আদায়ে মরিয়া রাজনৈতিক দলের প্রার্থীরা। মানবতার দুনিয়া চাই। চা শ্রমিকরা জানান, শুধু ভোটের সময় আসলেই কদর বাড়ে তাদের। নির্বাচন পার হলে আর খোঁজ রাখেন না কেউ। এজন্য এবার বুঝে শুনে ভোট দেবেন বলছেন তারা। ভোট দিয়ে কি করব? যারা আজ ভোট নিয়ে গেল, আমাদের উন্নয়ন করলো না, আমাদের উন্নতি হলো না, ভোট দিয়ে তো কোনো লাভ নাই। যখন ভোট আসে এই সময় আমরা সবে আয়া কই ভোট দিবাই, ভোটটা দিয়া আর পাইয়ে গেলে আর আমরা জিজ্ঞাসাই করে না। এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত করছি না, কিন্তু আমরা বুঝে করে ভোটটা দিব। চা শিল্পকে নিখুঁত হাতের ছোঁয়ায় যুগের পর যুগ টিকিয়ে রেখেছেন শ্রমিকরা। শিল্পের সমৃদ্ধির জন্য হলেও তাদের জীবনমান উন্নয়নে কাজ করা জরুরি মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা চা শ্রমিকদের যে অধিকার, সে অধিকার এবং পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। চা বাগান আমাদের গর্ব, চা বাগানের শ্রমিক আমাদের সম্পদ। এই সম্পদকে আমরা কাজে লাগাইতে হইব, তাদের অধিকারকে আদায় করতে হবে।
এবার যদি তারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমাদের দলের চেয়ারম্যান যেহেতু কথা দিয়ে গেছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবেন। দেশে চা শ্রমিকদের ভোটারের সংখ্যা 10 লাখেরও বেশি। অবহেলা অবজ্ঞার পাত্র হয়ে নয়, স্থায়ী বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সামনেই জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এ নিয়ে কোনো ভাবনা নেই কৃষকের মাঝে। তাদের অভিযোগ, সরকার গঠনের পর জনপ্রতিনিধিরা ভুলে যান কৃষকের কথা, ফলে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কৃষি প্রধান এই অঞ্চলে কৃষক বান্ধব সরকার জরুরি বলে দাবি কৃষি বিশেষজ্ঞদের। রিয়াজ আলীর ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার কৃষক আলাউদ্দিন, তার অভিযোগ নির্বাচন আসলে প্রার্থীরা ছুটে আসেন, ভোটের পর আর খোঁজ থাকে না। সার সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও পান না কৃষিপণ্যের ন্যায্য মূল্য। একই অভিযোগ তার মতো আরও কৃষকের। আমি মোটামুটি 2006 থেকে আমি কৃষি কাজ করি। এই পর্যন্ত আমাদের সরকার খালি মুখেই বলে যায়, আমরা কোনো প্রতিশ্রুতি পাই না। ভোটের আগে নেতারা কৃষকের অনেক কথাই বলে, অনেক প্রতিশ্রুতি দেয়, কি এই দিব সেই দিব, সারের দাম কমাবো, কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন হওয়ার পরে এগুলো সব ভুলে যায়। দেশের রাজনীতিতে এবার বড় ইস্যু কৃষি। দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্যের বঞ্চনা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরত্বের চাপে থাকা কৃষকদের ঘিরে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলো। বিএনপি সামনে এনেছে ফার্মার্স কার্ড, অন্যদিকে জামাত বলছে ন্যায্য মূল্য, ভর্তুকি ও কৃষি কাঠামোগত সংস্কারের কথা। দুটি ভিন্ন পথ, কিন্তু লক্ষ্য একটাই, কৃষকের মূল্যায়ন। মাঠের কৃষক এখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক অবস্থানে। এই বাস্তবতায় নির্বাচনী অঙ্গীকারে কৃষি এখন কেন্দ্রীয় বিষয়। কৃষিবিদরা বলছেন, ভোট নিয়ে কৃষকের আগ্রহ না থাকার অন্যতম কারণ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ। প্রতিটা দলই কৃষকদের জন্য প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেয় কৃষকদের কাছে ভোট নেয়, কিন্তু ভোটের পর দেখা যায় যখন সরকার গঠন করে তখন কৃষকদের পাশে আর থাকে না। কৃষকদের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করে না। তাদের দুর্বলতা, তারা সরকারকে প্রেসার দিতে পারে না। যে সরকারি গঠন করে না কেন বা লোকাল যে প্রতিনিধি থাকে সরকারের পক্ষ থেকে, তাদের কাছে যাওয়ারও তাদের সেই সুযোগটা হয় না, বা সুযোগ হলেও বিভিন্ন পলিটিক্যাল নেতার কারণে তারা সেই পর্যায়ে পৌঁছতে পারে না। দেশে সংসদীয় কৃষি নীতিমালা না থাকায় নির্বাচন কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আগ্রহ হারাচ্ছে কৃষক। এজন্য তাদের শক্তিশালী সংগঠন গড়ে তোলার কথা বলছেন বিশেষজ্ঞরা। এখানে একটি অভাব লক্ষ্য করা যায় যে কৃষকদের যে সংগঠন, সেই সংগঠন অত্যন্ত দুর্বল প্রকৃতির। এই দুর্বল সংগঠন হওয়ার কারণে তারা দাবি আদায়ে সক্ষম হয় না। দেশের কৃষি অর্থনীতি এগিয়ে নিতে কৃষকমুখী সরকার গঠন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দিনরাত প্রচারণায় ব্যস্ত কুমিল্লা 1 আসনের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, সমস্যা চিহ্নিত করে দিচ্ছেন, সমাধানের আশ্বাস। দাউদকান্দি মেঘনা উপজেলা নিয়ে গঠিত আসনে এখন পুরো দমে বইছে নির্বাচনী হাওয়া। সহকর্মী সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। পথসভা, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান কিংবা মিছিলে ছুটছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। সকাল থেকে রাত অবধি একই ব্যস্ততা। সারা দেশের মতোই কুমিল্লা 1 আসনের চিত্র। এই আসনে 23টি ইউনিয়ন ও একটি পৌরসভার 4,38,000 ভোটার। তাদের কাছে পৌঁছাতেই যত আয়োজন। এই আসনের বিএনপি প্রার্থী দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন। অভূতপূর্ব সমর্থন আমি পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি জনগণ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, তাহলে আমার প্রথম কাজটা হবে কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা। অপরদিকে জামায়াতে ইসলামিক প্রার্থী মনিরুজ্জামান বাহালুল জানান, নির্বাচন নিয়ে তার শঙ্কার কথা। সুষ্ঠু ভোট হলে জনগণ তাকেই নির্বাচন করবে বলে আশা তার। সকলের ইচ্ছা যেন তারা ভয়হীন চিত্তে যেন ভোট দিতে পারে। আশা করছি সকলের সার্বিক সহযোগিতা আমরা এই কুমিল্লা 1 আসন বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন ও যুব সমাজের জন্য কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। আমরা সবাই কেন্দ্রে ভোট দেবো, এই যে আমাদের সবচেয়ে পাওয়া এবং সবচেয়ে খুশির বিষয়। এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা মাদক,
আমরা চাই মাদক মুক্ত একটি সমাজ, মাদক মুক্ত যুব সমাজ। নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কোস্টগার্ডের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পদক অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অবদানের কারণে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশসমূহ কোস্টগার্ডের এই অবদানের প্রশংসা এবং একই সঙ্গে তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সক্রিয় অংশগ্রহণ সহ দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করে কোস্টগার্ড ভূয়সী প্রশংসা অর্জন করেছে। আপনারা অবগত আছেন যে আগামী 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। নির্ধারণী নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় 100 প্লাটুন কোস্টগার্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় নির্বাচন আপনাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা আইন, বিধি ও জননিরাপত্তা, জনসেবা এবং জনকল্যাণকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন। আপনারা রাষ্ট্রের কর্মচারী। কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ। কোস্টগার্ডের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পদক অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 4.1 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর 4:36 এই ভূকম্পন আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.1, যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে 175 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 33,245.50 মিলিয়ন বা 33.24 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। সোমবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 33.24 বিলিয়ন ডলার। এর আগে গত 15 জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল 32.62 বিলিয়ন মার্কিন ডলার। পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ 7 দফা দাবিতে নড়াইল অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। যুক্ত হচ্ছি। শরীফুল, দাবির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের মতো কিন্তু নড়াইলেও সরকারি কর্মচারীদের যে সমন্বয় পরিষদ রয়েছে, সেই কর্মচারীদের
আয়োজনে যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি কিন্তু অবস্থান কর্মসূচি চলছে। এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হচ্ছে সকাল থেকেই। এই গত 3 দিন যাবত আজকে শেষ হচ্ছে 9টা থেকে বেলা 11টা পর্যন্ত এই কর্মসূচি 2 ঘন্টা করে প্রতিদিন পালিত হচ্ছে। এই তাদের যে সরকার কর্তৃক যে পে কমিশন গঠন করেছিল সেই কমিশনের যে সুপারিশ রয়েছে সেই 9 যে পে স্কেল, সেই পে স্কেলের দাবিতে মূলত গেজেট প্রকাশ অন্যান্য দাবিতে তাদের কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। তো এই বিষয়ে আমরা একটু কথা বলছি। এখানকার যে একজন কর্মকর্তা নেতা রয়েছেন, যে কর্মচারী নেতা সমন্বয় পরিষদের, তিনি জানাবেন যে আসলে কি জন্য আজকের ওনাদের এই কর্মসূচি। সংগ্রামী সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে দীর্ঘ 10 বছর পার হলেও সরকারি কর্মচারীদের জন্য অন্যান্য সময়ের মতো 4-5 বছর অন্তর অন্তর পে স্কেল কার্যকর করা হয়েছে, কিন্তু 10 বছর অতিক্রান্ত হওয়ার পরেও বাংলাদেশ সরকার কোনো পে স্কেল কর্মচারীদের জন্য ঘোষণা করেনি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর একটি পে কমিশন গঠন করে দিয়েছিল। সেই পে কমিশন দীর্ঘ 6 মাস পর্যালোচনা করে 250-এর বেশি সংগঠনের সাথে আলোচনা করে, বুদ্ধিজীবী, পেশাজীবী, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলোচনা করে একটি পে কমিশন রিপোর্ট দাখিল করেছে। সেই রিপোর্ট শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন নবম পে স্কেলের গেজেট সুপারিশের বিষয়ে, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম বন্দরে 24 ঘন্টার কর্মবিরতি শুরু করেছে শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে কর্মবিরতি শুরু করেছে শ্রমিক কর্মচারীরা। এ সময় তারা জানান, এনসিটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় শ্রমিক কর্মচারীর চাকরি হারার আশঙ্কা দেখা দিয়েছে। তাই বন্দর কর্তৃপক্ষকে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী এ রাত লাইলাতুল বরাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত, যেখানে মুমিনদের ক্ষমা, কল্যাণ ও রহমতের সুযোগ নিহিত। শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষে ঘরে ঘরে ও মসজিদে নফল নামাজ, কোরবান তেলাওয়াত, জিকির ও দোয়া অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ওয়াজ, দোয়া মাহফিল সহ বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে, যা মাগরিবের পর শুরু হয়ে ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দেশব্যাপী বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে অনুরূপ আয়োজন থাকবে এবং টিভি, রেডিওতে ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।